ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। তো আমাদের ইতিমধ্যে কলকাতার যে আমাদের উপ হাই কমিশন আছে তারা যোগাযোগ করে আমরা ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি। কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে, এবং এটা আমি মনে করি একটা বড় খবর। এই কারণে বড় খবর যে এদেরকে যদি এখন জিজ্ঞাসাবাদ ঠিকঠাক মতো করা যায়, তাহলে হয়তো আমরা জানতে পারবো যে শরীফ ওসমান হাদির হত্যার পেছনে মূল ক্রিয়ানকটা কে অথবা কারা। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। শহীদ ওসমান হাদির কেস এর সমাধান করতে না পারা অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশ ও দেশের বাহিরে দূর দূরান্ত থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি প্লে করেছেন, ভিডিওটি দেখছেন, তাদেরকে অনুরোধ করব দয়া করে পুরো ভিডিও সম্পূর্ণ ধৈর্য সহকারে দেখবেন। খুবই গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত ইম্পর্টেন্ট ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি আপনাদের মাঝে। প্রিয় দর্শক, সম্মানিত বন্ধুগণ, দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা সকলেই হয়তো ইতিমধ্যে অবগত রয়েছেন যে শরীফ ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সে ভারতে আটক হয়েছে, গ্রেপ্তার হয়েছে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, এবং সেই ফয়সালকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে গতকালই কিন্তু জানিয়েছিল আইএসপিআর, বলেছিল যে হাদি হত্যার প্রধান আসামি শরীফ ওসমান হাদিকে যে শ্যুট করেছিল, যে গুলি করেছিল, সেই ফয়সালকে এবং তার সহযোগী আলমগীরকে দেশে ফিরিয়ে আনার জন্য প্রক্রিয়া শুরু হয়ে গেছে ইতিমধ্যে। তবে প্রশ্ন জনমনে একটাই থেকে যায় যে শেষমেশ কি ফিরিয়ে আনা যাবে ভারত থেকে হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে? তাকে দেশে এনে কি শাস্তির মুখোমুখি করা যাবে? তাকে কি শাস্তি দেওয়া যাবে? প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা কি মনে করেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। চলুন কথা না বাড়িয়ে আমরা দেখে আসি আমাদের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ সে কি বলছে, এবং একই সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কি জানানো হলো। হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে ফেরত আনা সম্ভব হবে কিনা, ভারতকে কোনো নোটিশ কিংবা কোনো এই বিষয়ে কথা বলা হয়েছে কিনা, এবং ভারত জবাবে কি বলেছে সেটাও আমরা শুনবো। আশা করি সঙ্গে থাকবেন পুরো ভিডিওটি জুড়ে। যদি পারেন আপনারা ভিডিওটি সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দেবেন। অবশ্যই ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। পররাষ্ট্র মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি, তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন টু কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দেবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। আমাদের গতকালকে আমরা জানতে পেরেছি যে ভারতের কলকাতার পুলিশ দুজন ব্যক্তিকে হাদি হত্যাকাণ্ডের সাসপেক্ট হিসেবে আটক করেছে এবং তাদেরকে খুব সম্ভবত 14 দিনের রিমান্ডে নিয়েছে। তো আমাদের ইতিমধ্যেই কলকাতার যে আমাদের উপ হাই কমিশন আছে তারা যোগাযোগ করে আমরা ভারতের কাছ থেকে কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি, যাতে কারণ আমাদের কাছে যা তথ্য আছে সেই তথ্যটা এখন পর্যন্ত যথেষ্ট নয়। তো এই সম্পূর্ণ তথ্য পাওয়া পর্যন্ত আমাদের কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। আমরা ভারতের কাছে কনসুলার অ্যাক্সেস চেয়েছি, তা পাওয়া মাত্রই আমরা সামনের দিকে এগোতে পারবো। অবশ্যই ভারতের সাথে আমাদের বন্দি বিনিময় চুক্তি আছে। যদি এই আসামিরা শনাক্ত হয়, হাদি হত্যাকাণ্ডের বিচার আমরা সকলেই চাই। যখন হাদি হত্যাকাণ্ড হয়েছিল তখন আমরা সেই বিচার চেয়েছিলাম, এবং তখনও ভারতে পালিয়ে গেছে বলে আমরা একটা কথা তখনও আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা শুনেছিলাম। তো এটা যদি সত্যি হয়ে থাকে, আমরা আমাদের কূটনীতির মাধ্যমে ভারতের সরকারের সাথে আমরা যোগাযোগ করবো, এবং যাতে এই বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে ফেরত আসতে পারে বা সেই ব্যবস্থা আমরা অবশ্যই করবো। কত দ্রুত ফিরিয়ে আনা যেতে পারে বা আপনাদের আশাবাদ কতখানি এই 14 দিনের রিমান্ড অবস্থায়? সেটা আমরা এখনো কিছু বলতে পারছি না, যেহেতু তারা এটা একটা অন্য দেশের আইন আদালতের ব্যাপার। তো যেহেতু মাত্র এই ঘটনাটা ঘটেছে, আমরা কূটনীতির মাধ্যমে চেষ্টা করছি, কনসুলার অ্যাক্সেস আমরা চেয়েছি। আমরা
আমার রুলস অফ প্রসিজার আমাদের ফলো করতে হবে। তো আমরা সেটাই আমরা করছি। তো আমাদের অপেক্ষা করতে হবে পরবর্তী আমাদের তারা কি পদক্ষেপ নেয় সেটার জন্য আমাদের অপেক্ষা করতে হবে, কিন্তু আমরা আশা করবো যে ভারত আমাদেরকে সে ব্যাপারে সহযোগিতা করবে। কনসুলার অ্যাক্সেস পেলে কি আপনার তদন্তকারী কর্মকর্তারা গিয়ে তাদেরকে আরো জিজ্ঞাসাবাদ করবে? কনসুলার অ্যাক্সেস পেলে আমাদের রুলস অ্যান্ড রেগুলেশনস অনুযায়ী আমাদের কর্মকর্তারা অবশ্যই তাদের বন্দীদের সাথে তাদের পরিচয় আরও শনাক্ত করতে পারবে, যাচাই করতে পারবে, এবং সত্যতা যাচাই করে আমাদের পরবর্তী পদক্ষেপ তখন আমরা নিতে পারবো। সরকারের সাথে কোনো যোগাযোগ হয়েছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সাথে এই বিষয়ে? যেভাবে কলকাতার সাথে তো আমাদের যোগাযোগ হয়েছে, তো সেইভাবে যোগাযোগ হচ্ছে। গতকালকে রাত্রে থেকে কনসুলার অ্যাক্সেস চাওয়া হয়েছে, আজকে তো একদিন পেরিয়ে গেল, এর মধ্যে কলকাতা বা দিল্লির পক্ষ থেকে কোনো উত্তর এসেছে কিনা? না, কলকাতার পক্ষ থেকে এখনো কোনো উত্তর আমরা পাইনি, আমরা সেটার জন্য অপেক্ষা করছি। শরীফ ওসমান হাদি তার যে হত্যাকাণ্ডের যে মূল নায়ক হিসাবে যাদেরকে পুলিশ চিহ্নিত করেছে, সেই ফয়সাল করিম মাসুদ, তাকে গ্রেপ্তার করা হয়েছে ভারত থেকে। ভারতের পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। ভারতের পশ্চিমবঙ্গের আমাদের যে সীমান্তবর্তী এলাকা, সেখানে বনগাঁও এলাকা যেটা আছে, উত্তর 24 পরগনা যেটা যে জেলাটার নাম, সেখানকার বনগাঁও এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে, এবং তার সঙ্গে তার সহযোগী হিসেবে পরিচিত মোহাম্মদ আলমগীর হোসেন, যে তাকেও আটক করা হয়েছে। এবং এই দুজনেই কিন্তু শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং হত্যাকাণ্ডের সহযোগী হিসেবে আমাদের পুলিশের তদন্তে বেরিয়ে এসেছিল। এবং এটা আমি মনে করি একটা বড় খবর। এই কারণে বড় খবর যে এদেরকে যদি এখন জিজ্ঞাসাবাদ ঠিকঠাক মতো করা যায়, তাহলে হয়তো আমরা জানতে পারবো যে শরীফ ওসমান হাদির হত্যার পেছনের মূল ক্রিয়ানকটা কে অথবা কারা। এবং এটা আমি মনে করি জানা খুবই জরুরি। দেখুন, আপনি যদি ওই সময়ের কথা চিন্তা করেন, যখন হাদিকে হত্যা করা হয়, তখন দেশে কি চলছিল, আপনার ঘটনাগুলো একটু পেছন দিকে তাকান। ঘটনা ঘটেছিল 2025-এর 12 ডিসেম্বর। ঠিক তার আগের দিন এই নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছিল, যে নির্বাচনটা আমাদের হয়ে গেল ফেব্রুয়ারিতে। মানে নির্বাচনের তফসিল ঘোষণার ঠিক পরের দিন শরীফ ওসমান হাদিকে হত্যা করা হলো। এবং হত্যা করার পর যে দাবিটা সবচেয়ে বেশি জোরালোভাবে উঠল, সেটা হলো এখন নির্বাচন করা যাবে না, এখন দেশে নির্বাচনের পরিস্থিতি নেই। এবং শরীফ ওসমান হাদির যে সংগঠন ইনকিলাব মঞ্চ, তারা তো বলাই শুরু করলো যে শরীফ ওসমান হাদির বিচার সম্পন্ন হওয়ার আগে কোনো নির্বাচন হবে না। এবং এই দাবিতে তারা শাহবাগে কিন্তু অবস্থান নিল, একটা সারা দেশে একটা হইচই করে গেল। ওসমান হাদির মৃত্যু নিয়ে কিন্তু রাজনীতি কম হয়নি, এবং সেই রাজনীতি ছিল বহুমুখী রাজনীতি। সেই রাজনীতির মাধ্যমে যে কাজগুলি করা হয়েছে বলে আমার কাছে মনে হয়, প্রথমত লক্ষ্য ছিল যে সেই রাজনীতির মাধ্যমে নির্বাচনকে পিছিয়ে দেওয়া। আরেকটা রাজনীতি ছিল সেই ইস্যুটাকে সামনে রেখে আমাদের 71-কে আরও অবমূল্যায়ন করা, 71-এ যারা মহানায়ক ছিলেন তাদেরকে অবমূল্যায়ন করা। এবং সেই অবমূল্যায়নের একটা নমুনাও আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু যে হল ছিল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর নামে যে ছাত্রদের যে হল ছিল, সেই হলের নাম চেঞ্জ করে তারা কিন্তু সেখানে শহীদ হাদির নামে নামকরণ করেছে। আরও অনেক করেছে। আমাদের জাতীয় কবির সমাধির পাশে হাদির কবর দেওয়া হবে, এই ধরনের একটা হুজুগ তুলে সেটাও করা হয়েছে। আমি হাদির অবস্থানকে অবমূল্যায়ন করছি না। হাদি অবশ্যই একজন, আমার বিবেচনা, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় ছিল, তার সঙ্গে আমি একাধিক জায়গায় টকশো করেছি। আমার বিবেচনা হাদি একজন স্পষ্টবাদী লোক ছিল, এবং হাদি যা বলতো নিজের বিশ্বাস থেকে একটু অ্যারোগেন্সি ছিল, সেই অ্যারোগেন্সির সঙ্গেই সে কথা বলতেন। এটা নিয়ে আমার কোনো আপত্তিও ছিল না। এক একটা মানুষের টাইপ এক এক ধরনের হবে। হাদির যে জিনিসটা আমি অপছন্দও করতাম, সেটা ওকে আমি বলেছিল ব্যক্তিগতভাবে, সে মাঝে মাঝে কিছু কিছু অশ্লীল শব্দ ব্যবহার করতো স্লোগানের সময়, মেঠো বক্তৃতার সময়। হাজি আমাকে বলেছিল জিনিসগুলো যে আমরা তো ভাই এগুলো মাঠের বক্তৃতা অনেক কিছু বলতে হয়, সে মেঠো বক্তৃতা এগুলো ব্যবহার করতো। বাট এই সমস্ত শব্দ আমি তাকে কোনো টকশোতে অথবা কোনো মিডিয়াতে ব্যবহার করতে দেখিনি। হাদির যে দৃষ্টিভঙ্গি, হাদি অনেকেরই সমালোচনা করতেন। হাদি কিন্তু এনসিপির নেতৃত্বের সমালোচনা করেছেন। হাদি বলেছেন যে এনসিপি, এত বড় আন্দোলনটা এনসিপি জবরদখল করে দিয়েছে, এগুলো ছিল। এবং এই কারণে হাদিরকে অপছন্দ করার লোকের সংখ্যাই ছিল বেশি আমার ধারণা, কারণ সে এমন কোনো পলিটিক্যাল পার্টি নাই যার সমালোচনা করতো না। কাজেই অপছন্দের যে কেউ তার হত্যার কিন্তু কারণ হয়ে থাকতে পারে। কিন্তু এটাও আবার সত্য, হাদি কিন্তু আমাদের যে জুলাই আন্দোলন যেটা হয়েছিল, 24শে জুলাই এবং আগস্টে,
সেই আন্দোলনের একদম সম্মুখ সারির মুখ কিন্তু হাদি ছিলেন না। হাদি সেই অবদানের কথা কেউ বলতে পারবেন, হাদি হয়তো পেছনে ছিলেন, কিন্তু তাকে আমরা সামনে কখনো দেখিনি। হাদি প্রথম আলোচনায় আসলো ইনকিলাব মঞ্চ করে, এবং আমি তো মনে করি যে 32 নম্বর ভাঙার ক্ষেত্রে তার একটা অতি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এবং সে প্রকাশ্যে এটা আহ্বান জানিয়েছিল ভাঙার জন্য। এই সমস্ত মাধ্যমে এবং বিভিন্ন টকশোর মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে হাদি সামনে সাইজে চলে এসেছিলেন। এবং হাদি হত্যার পর হাদি যেন রাতারাতি আরো বড় মাপের একটা চরিত্রে পরিণত হলেন, অথবা তাকে চরিত্র, বড় মাপের চরিত্র বানানোর চেষ্টা করা হলো। কেন করা হলো? যে এত বড় একজন ব্যক্তি মারা গেছেন, তারপরে ইলেকশন কথা আমরা ভাবছি কেন? এই ধরনের স্লোগান তোলা হলো। কারা ছিল সে সময় যে নির্বাচনটাকে পিছিয়ে দেওয়ার জন্য? আপনারা একবার ভেবে দেখেন কারা ছিল। যারা ছিল তারা সেই চেষ্টাটা কিন্তু করেছে। হাদির যে জানাজা হয়েছিল শেরেবাংলা নগরে, এখানে অনেক বড় জানাজা, অনেক লোক উপস্থিত হয়েছিল। সেই উপস্থিতি নিয়েও নানা ধরনের বিতর্ক আছে। বলা হচ্ছে একটা বিশেষ রাজনৈতিক দল তারা সারা দেশের নেতাকর্মীদের সেই জানাজায় অংশ নেওয়ার জন্য পরিচিত করেছিল, আহ্বান জানিয়েছিল। তাদের উপস্থিতি এটাকে বড় করে দেখানোর একটা প্রজেক্ট ছিল। এরকম অনেক কিছু কিন্তু ছিল। হাদিকে নিয়ে সরকারও বাণিজ্য কম করে নাই। হাদির ভাইকে একটা কূটনৈতিক পদে নিয়োগ দেওয়া হয়েছিল। যা হোক, অনেক কিছু হয়েছে হাদিকে নিয়ে। সেগুলো আলটিমেটলি সময়ের বিবেচনায় আগামীতে কতটুকু টিকে থাকবে, কতটুকু টিকে থাকবে না, এটা হয়তো সময়ই দেখা যাবে। কিন্তু সে আলোচনায় আমি এখন যাচ্ছি না। আমি যে আলোচনাটা করছি সেটা হলো যে এই ফয়সাল করিম মাসুদ এবং আলমগীরকে ধরা হয়েছে, ভারতের পুলিশ তাদেরকে ধরেছে। আমার ধারণা সরকার যদি ঠিকঠাক মতো তাদেরকে চায়, এবং যদি তাদের সঙ্গে, যেহেতু আমাদের একটা বন্দি প্রত্যর্পণ চুক্তি আছে, আমরা হয়তো তাদেরকে আমাদের এখানে নিয়ে আসতে পারবো। যদি আমরা নিয়ে আসি, তাহলে আমি মনে করি এই হাদির হত্যা, হাদির নিহত হওয়ার পেছনে মূল কারণটা আমরা উদ্ঘাটন করতে পারবো। একটা কথা মাথায় রাখবেন, এই হাদি হত্যা মামলার মূল আসামি ফয়সাল করিম মাসুদ ও তার সহযোগী আলমগীর, এদেরকে গ্রেপ্তারের পর ভারতীয় পত্রপত্রিকায় যে নিউজগুলি বেরিয়েছে, সেখানে আমরা জানতে পেরেছি যে এই ফয়সাল করিম মাসুদ সেটি স্বীকার করেছে যে তিনি হাদিকে গুলি করেছেন। তো এই স্বীকারোক্তিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এর মধ্যে আমি এটাও জেনেছি যে ভারতীয় পুলিশ তাকে 15 দিনের রিমান্ডে নিয়েছে। এই 15 দিনের রিমান্ডে নেওয়ার ফলে তারা এই 15 দিন তাদেরকে আরও অনেক জিজ্ঞাসাবাদ করবে, এবং সেই জিজ্ঞাসাবাদ থেকে আমরা আরও অনেক তথ্য হয়তো বা জানতে পারবো। কিন্তু সেটাই যথেষ্ট নয়, কারণ ওখানে কি জিজ্ঞাসা করবে, কি জানাবে, তারা কি বলবে, এর উপর নির্ভর করে আমি বলছি না। আমি বলছি ওটা একটা কারণ, ওটা একটা তথ্য হতে পারে, কিন্তু হাদিকে আমরা ফেরত পাবো বলে আমি আশা করি। কারণ ভারতের সঙ্গে আমাদের কিন্তু বন্দি প্রত্যর্পণ একটা চুক্তি আছে। সেই চুক্তির মাধ্যমে যদি হাদিকে আমরা আনতে পারি, ওখানকার জিজ্ঞাসাবাদের ফলাফল এবং এখানে আনার পর আমাদের জিজ্ঞাসাবাদের ফলাফলের মাধ্যমে আমার ধারণা আমরা হাদি হত্যার পেছনে মূল কারণটা কে বা কারা জড়িত তা হয়তো জানতে পারবো। একটা কথা মাথায় রাখবেন, ট্রিগার যে টেপে সে খুনি, কোনো সন্দেহ নাই। কিন্তু এই ট্রিগার টিপে যে ব্যক্তিটা, সেই একমাত্র ব্যক্তি, এটাও সবসময় কিন্তু সত্য নাও হতে পারে। সে আবার ভাড়াটে খুনিও হতে পারে। তাকে হয়তো কেউ বিপুল অঙ্কের টাকা দিয়ে এই কাজটা করতে বলেছে। কে দিয়েছে টাকা, কে বা কারা দিয়েছে টাকা, সেটা হলো সবচেয়ে জরুরি প্রশ্ন। যে খুন করেছে, যে ট্রিগার টিপেছে, তার তো শাস্তি হবে। কিন্তু এই ট্রিগার টেপার জন্য যে তাকে প্ররোচিত করেছে অথবা যে তাকে নিয়োগ করেছে, তার শাস্তি তো আরো বড়। এবং সে কে এবং তার কি উদ্দেশ্য ছিল, এগুলো কিন্তু উদ্ঘাটন করা আমি মনে করি এই সময়ে একটা জরুরি কাজ। এরই মধ্যে কিছু কিছু ঘটনা আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতে পাচ্ছি, সেগুলো আমি একেবারে ইগনোর করতে বলবো না, বলবো সেগুলো আপনারা একটা মাথায় রাখেন। যেমন একজন সোশ্যাল মিডিয়ার খুবই একটা পরিচিত মুখ নীলা ইসরাফিল, তিনি একটা কথা বলেছেন। তার একটা ফটোকার্ড দেখলাম, তার পেজে দেখলাম যে ওসমান হাদি হত্যাকাণ্ডের 2 অভিযুক্ত গ্রেপ্তার হওয়ার খবর সামনে আসার সাথে সাথে ইনকিলাব মঞ্চের জুমা তার ফেসবুক আইডি অফ করে দিয়েছে। কিন্তু কেন? এখন এই প্রসঙ্গগুলো কিন্তু আসছে, অনেকেই দেখলাম ফেসবুকে এটা নিয়ে আলোচনা করছে। এই যে জুমা যার কথা বলা হচ্ছে, সে ইনকিলাব মঞ্চের একজন ব্যক্তি। ইনকিলাব মঞ্চে আরও কয়েকজন ব্যক্তি আছে যা নাকি হাদির হত্যাকাণ্ড নিয়ে বিচারের জন্য রীতিমতো মানে আপনার শাহবাগ বন্ধ করে দেওয়া, আন্দোলন করা, সরকারকে বিব্রত করা, এই ধরনের ঘটনা কিন্তু অনেকেই কিন্তু করেছেন। এখন সেই যারা করেছিল তারা অনেকেই কিন্তু এখন চুপ হয়ে আছে। আমি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলাম যে হাদির হত্যাকারীকে যখন গ্রেপ্তার করা হলো, এবং এই গ্রেপ্তারের পর যে ইনকিলাব মঞ্চ যারা এত আন্দোলন করলো, তাদের কোনো প্রতিক্রিয়া দেখলাম না। তাদের সন্তোষ প্রকাশ করবে কি করবে না আমি দেখিনি, আমার চোখে পড়েনি। অথবা জামাত ইসলাম বলেন অথবা
এনসিপির কথা বলবো না, জামাত ইসলামের কথা বলছি আমি তাদেরও কোনো পেজ অথবা হাদি মৃত্যুর পরে কিন্তু জামাতের আমির পর্যন্ত এটা নিয়ে করেছিলেন, ওনার ফেসবুকে লিখেছিলেন, পোস্ট করে দিয়েছিলেন। এখন কিন্তু সেরকম বিষয় দেখছি না। এইগুলি কেন, সেগুলি কিন্তু আমি মনে করি যে দেখা দরকার। আর এই যে ফাতেমা তাসনিম জুমা যার কথা বলা হচ্ছে এবং যার দিকে অনেকে বলছে যে উনিও নাকি এই ঘটনার পেছনে জড়িত থাকতে পারেন। একজন বলছে যে ফয়সাল গ্রেফতার হওয়ার সাথে সাথে নাকি জুমার তার মোবাইল সিম বন্ধ হয়ে গেছে, তার ফেসবুক অ্যাকাউন্ট হয়েছে। এগুলি সত্য মিথ্যা আমি জানি না, এর মধ্যে অনেক কিছুই থাকতে পারে, কিন্তু সেগুলো কিন্তু আমি মনে করি বিবেচনায় নেওয়া দরকার। অনেক সময় এরকম ঘটনা আপনাদের নিশ্চয়ই মনে আছে যে ওই বরগুনায় একটা হত্যাকাণ্ড হয়েছিল, সেখানে মিন্নি নামে একটা মেয়েকে কীভাবে দেখা গেলো যে যিনি এখানে সঙ্গে ছিলেন, যিনি ওনার প্রেমিকা ছিলেন, স্ত্রী ছিলেন তিনি নাকি পরে দেখা গেলো যে এটা মূল মাস্টার মাইন্ড। এখন এরকম কিছু হয়েছে কিনা আমি জানি না, আমি বলতে পারবো না, কিন্তু আমি মনে করি সমস্ত অপশনগুলি পুলিশকে এখন থেকে মাথায় রাখতে হবে। তা না হলে কী হবে, প্রয়োজনের সময় কিন্তু আপনি দেখবেন যে পাখি উড়ে গেছে। সেটা যেটাই হোক, যাই ঘটুক, কার মাধ্যমে কি ঘটেছে, কিভাবে চেইনটা কিভাবে ছিল আমি জানি না, হয়তো উদ্ধার হবে। কিন্তু আমার মূল বক্তব্য হলো যে এ ধরনের হত্যাকাণ্ড যাতে আর কখনো না হয়, যাতে পুনরাবৃত্তি না হয়, সেই দিকটা আমরা তখনই কেবল থামাতে পারবো যখন নাকি আমরা মূল হোতাকে ধরতে পারবো। এবং মূল হোতাকে ধরাটা এখন আমার কাছে মনে হয় যে ফয়সালকে ধরার পর এটা খুব ইজি হয়ে যাবে পুলিশের পক্ষে। এখন পুলিশ অথবা আমাদের তদন্তকারী কমিটির যারা আছেন, তদন্তকারী কর্মকর্তা যারা আছেন, তারা সেই সুযোগটা নেবেন কিনা, অথবা এই সরকার সেটা নিতে চাইবে কিনা, নিতে বলবে কিনা, সেগুলোও কিন্তু আমাদের সামনের দিনগুলিতে আমরা দেখতে পাবো। প্রিয় দর্শক, কেবল এটুকুই বলবো যে হাদি হত্যার বিচার হোক। হাদির অবস্থান আমাদের আন্দোলনে যা কিছুই থাকুক না কেন, হাদির কিছু বিতর্কিত কাজকর্ম থাকলেও থাকতে পারে, যদি থাকেও তার সত্ত্বেও আমি বলবো যে এর একটা দৃষ্টান্তমূলক বিচার এবং রহস্য উদ্ঘাটন হওয়া খুবই জরুরি। শহীদ উসমান হাদিকে ভালোবাসে না, শহীদ উসমান হাদির বিচার চায় না এমন মানুষ বাংলাদেশে নাই। আপনি যে দলই করেন, আপনি যে ধর্মের হন, আপনি যে বর্ণের হন, আপনি যেখানকারই হন, আপনি দেশি হন, আপনি প্রবাসী হন, প্রতিটা মানুষ শহীদ উসমান হাদিকে ভালোবাসতো এবং প্রতিটা মানুষের একমাত্র কামনা ছিল বিগত সরকারের কাছে উসমান হাদির যে খুনি ফয়সাল, ওকে অ্যারেস্ট করার। ফয়সাল যে খুনি সেটা তো আমরা আগেই প্রমাণ পেয়েছি। জুলকার নাইম সাহেব প্রথম দিনই বলে দিয়েছিল যে ও ভারতে পালিয়ে গেছে, কিন্তু ওই সময়টায় যখন সে ভারতে পালিয়ে গেছে, ইউনূস সরকারের সময় ভারতের সাথে সম্পর্ক বাংলাদেশের এমনটি ছিল না যেটি আজকে হয়েছে এই নতুন সরকার আসবার পর। কারণ আপনারা জানেন ভারত সরকার আগেই বলে দিয়েছে যে আমরা কোন নির্বাচিত সরকার ব্যতীত ইউনূস সরকারের সাথে কোন রকম সম্পর্ক করবো না। ইউনূস ছাড়াও ভারতকে অনেক অনীহা দেখিয়েছে, ভারতকে পাত্তা দেয়নি, ভারতের সাথে সম্পর্ক নষ্টই ছিল। ওই সময় যখন পালিয়েছে তখন ভারত থেকে আমরা কোনো কথা শুনিনি যে হাদির যে হত্যাকারী ভারতে পালিয়ে এসছে, ঠিক আছে আমরা খুঁজছি, এমন কোনো কথাও কিন্তু আমরা শুনিনি। কিন্তু সরকার পরিবর্তনের পর, মানে 12ই ফেব্রুয়ারির পর, পট পরিবর্তনের পর দেখা গেল গত শনিবার দিন উসমান হাদির খুনি ফয়সাল এবং তার সহযোগী আলমগীরকে পশ্চিমবঙ্গ পুলিশ অ্যারেস্ট করেছে বনগাঁ থেকে। আমরা তো বহুদিন যাবৎ শুনে আসছি যে এরা ভারতে পালিয়ে গেছে, এর প্রমাণও দিয়েছে, অনেক ধরনের ফটোগ্রাফ আমরা দেখেছি, অনেক ধরনের AI দিয়ে তৈরি ভিডিও আমরা দেখেছি, কিন্তু ভারত এতদিন কিছু বলেনি। কিন্তু হঠাৎ করে এই গত শনিবার দিন তাকে অ্যারেস্ট করা হলো। এখানে অনেকেই বলছেন এটা ভুয়া, এটা মিথ্যা কথা, আবার অনেকেই বলছেন না এটা মিথ্যা কথা নয়, এটা সত্য কথা। এই জন্য যে আইএসপিআর স্বীকার করেছে এবং ওনারা বলেছেন গোয়েন্দা তথ্য অনুযায়ী তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বনগাঁ থেকে অ্যারেস্ট করা হয়েছে এবং তাকে বিধাননগর আদালত থেকে 14 দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। অনেকেই ভাবতে পারেন তাকে কি হাদির খুনি হিসেবে রিমান্ডে নিয়েছে? না, হাদির খুনি হিসেবে তাকে রিমান্ডে নেয়নি, তাকে নিয়েছে ইমিগ্রেশন অ্যাক্টে, মানে সে উইদাউট ভিসা ভারতে অবস্থান করছিল। কারণ আমরা জানি ফয়সাল কোনো ভিসা নেয়নি, ফয়সাল ডানকি মেরে মানে চোরাই পথে ভারতবর্ষে ঢুকেছিল মেঘালয় দিয়ে। মেঘালয় দিয়ে ঢুকবার পর সে বিভিন্ন সময় বিভিন্ন রকম স্ট্যাটাস সে দিয়েছে বা কেউ দিয়েছে, কখনো সে মুম্বাইয়ে, কখনো সে দিল্লিতে, কখনো সে বর্ধমানে, কখনো সে কলকাতায়। শেষাব দিন তাকে পাওয়া গেছে বনগাঁয়ে। বনগাঁ হলো বন্ধুরা যশোর থেকে যদি আপনি পশ্চিমবঙ্গে ঢোকেন, যশোরের পরে বেলাপোল, বেলাপোলের এই পারে বেলাপোল, ওই পারে পেট্রাপোল স্থলবন্দর, তারপরে যে এলাকাটা ওইটার নামে বনগাঁ। ওখান থেকে নাকি তাকে অ্যারেস্ট করা হয়েছে এবং বলা হচ্ছে সে বনগাঁতে এসেছিল আবার সুযোগ বুঝে বাংলাদেশে ঢুকে যেতে। এখন অনেকে প্রশ্ন করছেন সে বাংলাদেশে আসবে কেন, সে তো জানে বাংলাদেশে আসলে তাকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কিন্তু এর ব্যাখ্যা আরেকভাবে দেওয়া যায়, যে আপনারা জানেন যে তার মা, বাবা, তার ওয়াইফ, তার ফিয়ান্সে, তার বোন সবাইকে কিন্তু
ওই পূর্ববর্তী সরকার অ্যারেস্ট করে অদ্যাবধি রেখে দিয়েছে। ও হয়তো ভেবেছে কতদিন এইভাবে ভারতে লুকিয়ে লুকিয়ে থাকবো। আর ভারতে বেসিক্যালি লুকিয়ে থাকাটা সম্ভব না বন্ধুরা। আপনি বাংলাদেশি হন, আপনাকে চিনে ফেলবে মানুষ, কারণ আপনি কোনো হোটেলে যেতে পারবেন না। হোটেলে গেলে লিগাল ভিসা দরকার, আদারওয়াইজ আপনাকে সিট দিবে না, মানে রুম দিবে না। কারো বাড়িতে যাবেন, ভারতবর্ষে বিশেষ করে পশ্চিমবঙ্গের যে মানুষগুলো আছে তারা যে এলাকায় থাকে সবাই সবার বাড়ির সাথে একটা যোগাযোগ আছে, যেটা আমাদের দেশে অবশ্য নাই। কারণ আমরা তো দেখছি যে আমার পাশের ফ্ল্যাটে কে থাকে আমি জানি না, কিন্তু ওখানটায় এরকম নয়। ওখানটায় একজনের সাথে আরেকজনের সম্পৃক্ততা আছে। কারো বাড়িতে কোনো মেহমান গেলে জিজ্ঞাসাবাদ করা হয় এবং জানতে ইচ্ছা করে সবাই, খুব কিউরিয়াস, কে কোত্থেকে এসছে, কতদিন থাকবে, ইত্যাদি ইত্যাদি। কাজে ওইভাবে লুকিয়ে থাকাও সম্ভব হচ্ছিল না ফয়সালের। তাই হয়তো সে বাংলাদেশে আসবার জন্য আবার ঘুরে ফিরে বনগা বর্ডার হয়ে গেছে, মানে সে পেট্রাপোল বেলাপুল যশোর হয়ে বাংলাদেশে ঢুকবে, কিন্তু তাকে ধরে ফেলেছে। এবং সবচেয়ে ইন্টারেস্টিং হলো যে বাংলাদেশের ডিজিএফ এর চিফ কদিন আগে ইন্ডিয়াতে গেছে একটা মিটিং এ। উনি যাওয়ার পর উনি রিকোয়েস্ট করেছিল, এটা আইএসপিআর থেকেই বলা হয়েছে, রিকোয়েস্ট করা হয়েছিল যে এই খুনি আপনাদের এখানে আছে, খুঁজে বের করেন। তখনই হয়তো বা তৎপর হয়ে তাকে অ্যারেস্ট করেছে। বা অনেকেই বলছেন না না না, তাকে অনেক আগে অ্যারেস্ট করেছে, এতদিন জানান দেয়নি, বা তাকে অ্যারেস্ট করেনি, তাকে 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 রেখেছে, তাদের অবজারভেশনে রেখেছে, সময় হলে অ্যারেস্ট করবে। তো সেটা মূল বিষয় নেই, মূল বিষয় হলো তাকে অ্যারেস্ট করেছে। অনেকেই বিশ্বাস করতে চাচ্ছেন না, আর বিশ্বাস কেমনে করবো ভাই বলেন? আজকে এআই একটা ভিডিও বাইরেছে, এটা দেখলে যারা এআই বুঝে না তারা মনে করবে এই তো কনফার্ম, এই যে দেখা যাচ্ছে ওকে অ্যারেস্ট করেছে। কিন্তু যারা বোঝে তারা বুঝে যে এটা এআই এর তৈরি। ভিডিওটা একটু দেখুন, ইন্টারেস্টিং ভিডিও। এই ভিডিওটা দেখলে কি বোঝা যায় বলুন তো? এই ভিডিওটা দেখলে বোঝা যায় যে এটা এআই দিয়ে তৈরি? বোঝা যায় না। ভারতীয় পুলিশ, ভারতীয় রেস, পিছনে সাংবাদিক। কিন্তু আপনি যদি একটু ঘটের বুদ্ধি খাটান তাহলে আপনি বুঝে ফেলবেন যে হ্যাঁ এটা এআই দিয়ে তৈরি। তো এই এআই নিয়ে অনেকে আলোচনা করছেন, বলছেন যে এটা বোধহয় ভুয়া নিউজ, যার জন্য অনেকে এই প্রশ্ন তুলছেন যদি তাকে অ্যারেস্ট করা হয়ে থাকে তাহলে ইনকলাব মঞ্চ থেকে করে আনন্দ মিছিল দেখলাম না কেন? হয়তোবা ইনকলাব মঞ্চ ওয়েট করছে সরকারিভাবে ঘোষণা আসবে। কারণ অলরেডি বাংলাদেশ সরকারের সাথে তাদের একটা এগ্রিমেন্ট হয়েছে, শেখ হাসিনাকে পাঠাক না পাঠাক, অন্যদের পাঠাক না পাঠাক, হাদির এই খুনি ফয়সালকে অতি শীঘ্রই বাংলাদেশে পুশব্যাক করানো হবে। এই ব্যাপারে আপনারা নিশ্চিন্ত থাকুন। এবং এটাও বিশ্বাস রাখবেন, বর্তমান সরকার মানে বিএনপি সরকার, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব হাদি হত্যার বিচারটা করবেন এই জন্য যে ওনার যে সমস্ত ক্রিয়াকর্ম দেখছি এখন অব্দি, যা দেখছি আমরা বাহ্যিকভাবে যা দেখছি, তাতে মনে হচ্ছে হি হ্যাজ এ পজিটিভ অ্যাটিটিউড, তার একটা মানে ভালো নীতি আছে। এইখানে যদি সে হাদির এই বিচারটা করে দিতে পারে তাহলে তার পপুলারিটিও কিন্তু অনেক তুঙ্গে উঠে যাবে, এইটা সে বোঝে। কাজেই ফয়সালকে এনে হাদি হত্যার বিচার হবে এবং তার পিছনে কোন কোন রাঘব বোয়াল আছে সবাই ধরা পড়বে। কারণ এখন আর সেই সাগর রুনির দিনটা নেই, সাগর রুনির সময় চলে গেছে। এখন নূতন সরকার, নূতন সূর্য, নূতন জনতা, নূতন জেএনজি। হাদি হত্যার বিচার না হলে এর দায় দায়িত্ব কিন্তু আমার বিএনপির কাঁধের উপরে পড়বে। সুতরাং আমরা আশা করতেই পারি যে খুব শীঘ্রই আমরা হাদি হত্যার বিচার কার্য সম্পাদন করতে দেখব এবং এটা খুব সম্ভব বিএনপি তাদের পপুলারিটির স্বার্থেই অতি অল্প সময়ে, অতি দ্রুত সময়ে এটা নিষ্পত্তি করে তাকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে দিবে। এই হাদির কথা মনে হলে পাশাপাশি সেই ঢাকা ৮-এর কথা মনে হয়ে যায়, যেখানটায় হাদি ইলেকশন করবার জন্য লড়ছিল। আপনাদের মনে আছে, পাবলিক ফান্ড করছিল, পাবলিকের কাছ থেকে টাকা পয়সা নিয়ে এসে তার ইলেকশন কার্যক্রম পুরো করছিল বা চেষ্টা করছিল। মুড়ি বাতাসা খেয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভোটের জন্য গিয়েছিল। এবং এমনও দিন গেছে আমরা দেখেছি তাকে মতিঝিল কলোনি থেকে গায়ের উপর ময়লা পানি ফেলেছে। উনি খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিলেন, বলেছিলেন ময়লা পানি ফেলেন কোনো অসুবিধা নেই, ভোটটা আমাকে দিয়েন। সেই ঢাকা ৮-এর ভোট হয়েছে, হাদির পরিবর্তে সেখানে দাঁড়িয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। সেখানে নাসিরউদ্দিন পাটোয়ারি মাত্র কয়েক হাজার ভোটে, ৫-৬ হাজার ভোটে হেরেছে মির্জা আব্বাসের সাথে।
এবং শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। শহীদ উসমান হাদির কেস এর সমাধান করতে না পারা এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেফতারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। যখনই শহীদ উসমান হাদি হত্যার বিচারের আওয়াজ উঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুব ইম্পালসিভ হয়ে যায়। এটা তো এই জেনারেটর, সেটা তো প্রমাণিতই। আমার সাথে তো ফয়সালের ইভেন যখন ইনকিলাবে এসেছে তখনও কখনো আমার ফয়সালের সাথে দেখা হয়নি বা তার সাথে আমার কখনো ফেস টু ফেস হয়নি। ওই সময়ে শুধু ইভেন জাবের ভাইয়ের সাথে শুধুমাত্র একদিন দেখা হয়েছিল। সেই এমন সময়গুলোতেই আসতো যে সময় আমরা বাইরে থাকতাম বা না থাকতাম, এমন সময়গুলোতেই সে আসতো। তো আমাদের মধ্যে যারা দেখেছে তাদের একটা বেশ ভালো অবজারভেশন হচ্ছে সে সবসময় মাস্ক এবং পরে থাকতো। তো আমার সাথে যখন পার্সোনালি কখনো দেখা হয় নাই, বোঝাই যাচ্ছে এটা এআই জেনারেটেড। তো এটা তো খুবই এখন ইজি যে এআই জেনারেটেড, সেটা ইজিলি বের করা যায়। তো এআই দিয়ে তো আসলে কাউকে আসলে ঠেকানো যাবে না। শুধুমাত্র ভারতে গ্রেফতার দেখানো তো আমাদের আসলে কোনো লাভ নাই। ভারতে তো হাসিনাও আছে। তো অ্যাজ সুন অ্যাজ পসিবল যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদেরকে দেশে পাঠাতে হবে এবং ইন্টারোগেশনের জন্য তাদেরকে যত দ্রুত সম্ভব রিমান্ডে নিতে হবে। বিগত সময়ে যেটা দেখেছি যে কোনো একটা রাজনৈতিক মার্ডার কেসকে রাজনৈতিকভাবে হাতিয়ার বানিয়ে অপ্রেস করা হতো অপোজিশনকে। এখানে কোনো নিরপরাধের কোনোভাবে ফাঁসুক কিংবা হচ্ছে রাজনৈতিকভাবে এই কেসটাকে কোনোভাবে তারা টুল হিসেবে ইউজ করুক, এটা আমরা চাই না। সেটার স্বার্থেই আমরা জাতিসংঘের অধীনে যাতে তদন্তটা হয় এবং বাংলাদেশের যেভাবে প্রচলিত নিয়ম আছে সেই নিয়মে যাতে বিচার হয়। তদন্তটা আমরা দেশি কোনো সংস্থার উপর আসলে ভরসা করতে পারছি না, কারণ এই যে আসামি গ্রেফতার হওয়া কিংবা ভারতে পালিয়ে যাওয়াগুলো নিয়ে প্রচুর জলঘোলা হয়েছে, তাদের মধ্যে কোনো ধরনের সমন্বয় নেই। তো এই সমন্বয়হীনতার বাইরে গিয়ে অ্যাজ সুন অ্যাজ পসিবল ফয়সালকে এবং আলমগীরকে আনতে হবে। ফয়সাল এবং আলমগীর একদম লাস্ট টুল, একদম শুরু থেকে যার মাধ্যমে অর্থ আদান প্রদান হয়েছে, পরিকল্পনায় যারা ছিল, যারা তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং যাদের মদদে এটা হয়েছে, প্রত্যেকের নাম আমরা চার্জশিটে দেখতে চাই। যখনই শহীদ উসমান হাদি হত্যার বিচারের আওয়াজ উঠে আমরা একটা পক্ষকে দেখি তারা খুব ইম্পালসিভ হয়ে যায়। আমাকে কিংবা জাবের ভাইকে যদি কোনোভাবে ফাঁসিয়ে বা ইনকিলাব মঞ্চকে যদি কোনোভাবে চুপ করিয়ে দিয়ে যদি তারা ভাবে যে শহীদ উসমান হাদির হত্যার বিচারটা ধামাচাপা দেওয়া যাবে, তাদের আসলে সেই আশার গুড়ে বালি। কারণ বাংলাদেশের 8 লক্ষ মানুষ একটা মানুষের জানাজায় সামিল হয়েছে এবং তারা বারবার পুরো বাংলাদেশ থেকে মানুষ এসে সেই মানুষের কবর জিয়ারত করছে, সারা বাংলাদেশ থেকে মানুষের বিচার দাবি করছে। সেখানে জুমা বা জাবেরকে যদি কেউ দমিয়ে ফেলতে পারে তাহলে আসলে বিচার দমিয়ে ফেলা যাবে, এটা খুবই ভুল আইডিয়া। আমি একটা জিনিস খুব স্ট্রংলি বিশ্বাস করি, যদি আমাকে কোনো অত্যাচার বা জুলুমের মধ্যে দিয়েও যেতে হয় আমি এক বিন্দু পরিমাণ ভয় করি না, কারণ আমি শহীদ উসমান হাদির সাথে দীর্ঘ 1.5 বছর কাজ করেছি এবং তার সাথে যারা কাজ করেছে আমি মনে করি না কেউ এই জিনিসগুলোকে ভয় পায়, অন্তত যতক্ষণ এটা মিথ্যা। যদি এটা সত্য হতো আমি আসলেই ভয় পেতাম, কিন্তু যেহেতু সত্য না আমি ভয় পাচ্ছি না। শহীদ উসমান হাদির কেস এর সমাধান করতে না পারা এটা আলটিমেটলি অফকোর্স একটা হচ্ছে ব্যর্থতা ইন্টারিম গভর্নমেন্টের। ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, তারা ভারতের সাথে নেগোসিয়েশন করতে পারেনি বা আনতে পারেনি এবং এই জন্য বর্তমান সরকারকে অবশ্যই ধন্যবাদ যে তারা সেই নেগোসিয়েশন টুল হিসেবে হোক, যেভাবেই হোক, যে কারণেই হোক, তারা যে গ্রেফতারটা করতে পেরেছে এটা তো আমাদের সকলের দাবি ছিল। একই সাথে এটাই আমাদের দাবি, এটাকে যাতে কোনোভাবে রাজনৈতিক টুল হিসেবে ব্যবহার না করে, বরং যে বিচারটা সেটা যাতে নিশ্চিত করে। এই বিচারটা হওয়া অত্যন্ত জরুরি। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের কাছে আমি সরাসরি তার কাছেই বলতে চাই, আপনি এই ব্যাপারটা পার্সোনালি দেখবেন। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা দেখতে পারলেন। ব্যক্তিগত মতামত অবশ্যই কমেন্ট করে আপনারা জানাবেন আপনাদের ওপিনিয়নটা কি, আপনারা কি বলতে চান। শরীফ উসমান হাদি হত্যার যে প্রধান আসামি ফয়সাল, সে কিন্তু এখন ভারতে আটক অবস্থায় রয়েছে। আমাদের সকলেরই দাবি, সবার একটাই কথা, তাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তি প্রদান করতে হবে, তাকে শাস্তির মুখাপেক্ষি করতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা জানাবেন আপনাদের ব্যক্তিগত অভিব্যক্তি, অপিনিয়নটা কি, আপনারা কি বলতে চান, কি মনে হয় আপনাদের যে শেষমেশ কি ফিরিয়ে আনা সম্ভব হবে? শরীফ উসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সালকে দেশে ফিরিয়ে এনে কি সরকার পারবে শাস্তি দিতে, নাকি ভারত বাংলাদেশকে হস্তান্তর করবে না? কি ভাবছেন, কি মনে করছেন সেটি অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এ পর্যায়ে পর্যন্ত বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।